হ্যালো, শোনা যাচ্ছে? জি ভাই। ওকে। আমরা তো বইটা দেখতে পাচ্ছি আশা করি। জি ভাই, দেখতে পাচ্ছি। ওকে। আমরা ফাহাদ আব্দুল্লাহ ফাহাদ ভাই সিরাত ইন্টু আলফা পক্ষ যে যে বইটা রেডি করেছে বা বইটা টোটাল সম্পূর্ণ বাংলাতে করেছে এবং এই বইটার মধ্যে আমাদের একজন অ্যামেচার রেডিও অপারেটর পরীক্ষা দেওয়ার প্রস্তুতির জন্য যেসব বিষয়গুলো আর কি বিটিআরসি থেকে উল্লেখ করা হয়েছে যে এই বিষয়গুলোর উপরে তারা পরীক্ষা নিবে, এই বইয়ের প্রত্যেকটা পার্ট এখানে ইনক্লুড করা আছে। এখন ওখান থেকে যে ধরনের কোশ্চেন গুলো আছে এই কোশ্চেন গুলোর বিষয়ে প্রত্যেকটাতে আলাদা আলাদা করে প্রশ্ন আছে, মানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। যেমন প্রথমে আছে বইয়ের প্রথম কোন ইলেকট্রনিক ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক। সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যেটা আছে ইলেকট্রনিক্স এর যে প্রত্যেকটা বিষয় আছে, এখানে একদম প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে এবং আমরা প্রেজেন্টেশন আমাদের ক্লাস সেশনে আমরা যা যা শিখেছি প্রত্যেকটা জিনিস এখানে আছে। ওহমস ল থেকে মানে আমাদের ভোল্টেজ কিভাবে বের করতে হয়, ওয়াট কিভাবে বের করতে, প্রত্যেকটা জিনিস এখানে আছে। বিভিন্ন আহ, উদাহরণ দেওয়া আছে এবং বিভিন্ন ওয়ার্ক দেওয়া আছে। এই ওয়ার্ক গুলো আপনারা দেখে এইগুলো আরো বিস্তারিত শিখতে পারবেন, জানতে পারবেন। ডিসি টু এসি কারেন্ট কিভাবে করতে হয় এগুলো সব এখানে উল্লেখ করা আছে। রেজিস্টার কিভাবে চিনতে হবে, রেজিস্টারের কালার কি, কোন কালারের কত রেজিস্টার কিভাবে বুঝবেন, সব এখানে উল্লেখ করা আছে। ক্যাপাসিটর টাইপ প্রত্যেকটা জিনিস এখানে উল্লেখ করা আছে। ইন্ডেক্টর, ট্রানজিস্টর এবং বইয়ের দ্বিতীয় খণ্ডে রয়েছে রেডিও ইঞ্জিনিয়ারিং এর মূলনীতি, ফান্ডামেন্টাল অফ রেডিও ইঞ্জিনিয়ারিং। এখানে গেলে আমরা রেডিও ওয়েভ কিভাবে, রেডিও ওয়েভ হয়, ফ্রিকোয়েন্সি কত, কত ফ্রিকোয়েন্সি আমি কিভাবে কাজ করি, ইউএচএফ ভিএইচএফ কত থেকে কত, সবগুলি এখানে উল্লেখ করা আছে। সিগন্যাল মডুলেশন কিভাবে কাজ করে, মডুলেশন কি, ওয়েভ প্রোপাগেশন কি, ট্রান্সমিশন মিডিয়া কি, ট্রান্সমিটার ও রিসিভার ফান্ডামেন্টাল, নয়েজ বা ইন্টারফেস বা নয়েজ এগুলো সব আছে। এরপরে আছে অ্যান্টেনা সিস্টেম। অ্যান্টেনা সিস্টেমে কি কি আছে, কি ধরনের অ্যান্টেনা আমরা ব্যবহার করি, অ্যান্টেনার মৌলিক তত্ত্বগুলি কি, অ্যান্টেনার বৈশিষ্ট্য, অ্যান্টেনার প্রকারভেদ, কি ধরনের অ্যান্টেনা আমরা ব্যবহার করি, সব এখানে উল্লেখ করা আছে এবং ছবি সহ। এখানে প্রথমে যেমন আছে যে ওয়্যার অ্যান্টেনা, হাফ ওয়েভ ডাইপোল অ্যান্টেনা আছে, লং ওয়্যার অ্যান্টেনা আছে, ইনভার্টেড ভি অ্যান্টেনা আছে যেটা খুব বহুল প্রচলিত এবং আমরা খুব বেশি ব্যবহার করি, বিশেষ করে আমরা বাংলাদেশে খুব ব্যবহার করি এটা। ভার্টিক্যাল অ্যান্টেনা আছে, ইয়াগি অ্যান্টেনা আছে, লং ফেডিক অ্যান্টেনা, প্যারোডিক অ্যান্টেনা আছে, ডিশ অ্যান্টেনা রয়েছে, ম্যাগনেটিক লুপ অ্যান্টেনা আছে, ডেল্টা লুপ অ্যান্টেনা রয়েছে। অ্যান্টেনা টিউনিং কিভাবে করে, অ্যান্টেনা ম্যাচিং, অ্যান্টেনা ফিড লাইন, গ্রাউন্ডিং, আর্থিং, সব প্রত্যেকটা বিষয় বলা আছে। ফোনেটিক অ্যালফাবেট নিয়ে তো অলরেডি কালকে ক্লাস নিয়ে আচ্ছা, ফোনেটিক অ্যালফাবেটে ক্লাস হয় নাই, বাট তৃতীয় ফোনেটিক অ্যালফাবেট গুলো এখানে উল্লেখ করা আছে। চতুর্থ কিউএসও, যেটা নিয়ে অলরেডি কালকে ক্লাস নিয়ে হয়ে গেছে বই থেকে আর কি। এবং পঞ্চম অধ্যায়ে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে অ্যামেচার রেডিওর ব্যবহারের নিয়মাবলী। আমাদের বাংলাদেশ অ্যামেচার রেডিও ব্যবহারের যে নিয়মাবলী গুলো আছে এগুলো সব এখানে উল্লেখ করা আছে। আশা রাখি আপনারা খুব সহজেই বাংলাতে, মানে বিটিআরসি যে বইটা আছে ওইটা তো পুরোটা ইংলিশে, বুঝতে আসলে কি কষ্ট হয়, বাট ওই বইটাকে আমরা পুরোটা এখানে বাংলাতে উল্লেখ করে দিচ্ছি সবার জন্য। আমরা এখানে তো বইটাতে কিছু কাজ এখনো বাকি আছে যার কারণে আমরা এখনো করতে পারি নাই। আশা রাখি আজকের মধ্যে কাজ শেষ হয়ে যাবে, হয়ে গেলে আমরা বইটা পাবলিশ করে দেবো। ধন্যবাদ। ওকে, হ্যাঁ, হ্যান্ড রাইট ছিল। মা কি, মাসুন আহমেদ। হ্যাঁ ভাই, প্রশ্নটা বলেন আপনার। মাসুন আহমেদ, মাসনুন আহমেদ ভাই, আপনার কোশ্চেনটা বলেন।
হ্যাঁ, নাইমুর খান ভাই, হ্যাঁ ভাই, আপনাদেরকে বইটা আমরা গুগল ড্রাইভে শেয়ার করে দিব। এই বইয়ের কোনো দাম আপাতত আমরা ধরি নাই, ফ্রি অফ কস্ট আমরা বইটাকে দিয়ে দিব। হ্যাঁ, কিছু কাজ বাকি আছে, যাতে অন্য লোকে কপি করতে না পারে, ওই কাজগুলো করে আমরা বইটাকে শেয়ার করে দিব ইনশাল্লাহ। আজকে আমরা আপডেট করে। শিহাব হোসেন ভাই, আপনার প্রশ্নটা বলেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ভাইয়া গত স্যাটারডে ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমি হসপিটালাইজড ছিলাম। তো সেটা রেকর্ডিংটা একটু দেওয়া যাবে? গত শনিবারের ক্লাসটা। ওকে, বিষয়টা হচ্ছে ভাই, আমরা রেকর্ডিং গুলি সবগুলি পাবলিক করে দিব, বাট আমরা আপাতত দিচ্ছি না। আর দুইটা ইস্যুর কারণে, একটা হচ্ছে গিয়া যদি আমরা পাবলিক করে দিই তাহলে আসলে কেউ ক্লাসে থাকবে না। তাও তো আমাদের গ্রুপে জয়েন আছে প্রায় 100 ক্লাস, আছে মাত্র 47 জন। আর একটা ইস্যু হচ্ছে কি, আমাদের রেকর্ড গুলি সেল করা হয়, তো আমরা এখানে কিছু কাজ করে আমরা একবারে রেকর্ড গুলো দিয়ে দিব। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, কোশ্চেন প্যাটার্ন গুলি ভাই ইংলিশে হবে, এখানে কোনো বাংলায় কোশ্চেন হবে না। ফাদ ভাই, আসসালামু আলাইকুম। ফাদ ভাই, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, শুনতে পাচ্ছি। দুঃখিত, আমার একটু দেরি হয়ে গেল। আচ্ছা, আজকে আজকের আমাদের হচ্ছে রিক্যাপ, তাই না সাব্বির? সরি ভাই, কথাটা বুঝতে পারিনি। এদের আর ক্লাস বাকি আছে কোনোটা? আজকে তো মনে হয় একটা ক্লাস বাকি ছিল। কালকে কিওসো কিউসও হয়ে গেছে। না, আমাদের কিওসো হয়ে গেছে। হ্যাঁ এন্টেনা সিস্টেম প্রপাগেশন এইচএফ হয়ে গেছে। হ্যাঁ, ইউএইচএফ ভিএইচএফ এটার একটা মনে হয় কিউ কোড কিউ কোড গুলো হয়ে গেছে। ইউএইচএফ কিউ কোড ফোনেটিক অ্যালফাবেট। ফোনেটিক অ্যালফাবেট হয় নাই, ইউএইচএফ ভিএইচএফ এর একটা মনে হয় ক্লাস বাকি ছিল। না, ওইটাও আমরা কালকে করে নিচ্ছি। ওখানে আর মানে নতুন ইউএইচএফ ভিএইচএফ এ অত বেশি কিছু নাই। ওকে, এছাড়া রুলস এন্ড রেগুলেশন তো প্রথম দিন হয়ে গেছে না? হ্যাঁ বেসিক ইলেকট্রনিক্স হয়ে গেছে।
জি। ওকে, ঠিক আছে, আই আন্ডারস্ট্যান্ড। ঠিক আছে, তুমি যদি থাকো তো থাকো, যদি লিভ নিতে চাও নো ইস্যু। ভাইয়া কথাটা বুঝি নাই আমি। বললাম তুমি তো আছো কিছুক্ষণ নাকি, বেরোবা? এটা মিটিং অন থাকবে, আমি হচ্ছে গিয়ে আমার অন্য একটা লিঙ্ক দিয়ে জয়েন করব, আমি একটু বের হবো। ঠিক আছে, ওকে, ঠিক আছে সাব্বির, তুমি তোমার কাজে ব্যস্ত হও, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আসলে আপনারা কালকে খুব ভালো করে মনে হয় নিয়ত মানত করতে পারেন নাই, যার কারণে আজকে বইটা দেওয়া সম্ভব হয় নাই। সাব্বির, বই কি শেষ হয়েছে? না ভাইয়া, পুরোপুরি কাজ শেষ হয় নাই, কিছু বাকি আছে। আচ্ছা, আমরা ড্রাফটটা দিয়ে দেই না, আজকে কি শেষ করা ফাইনাল সম্ভব? ফাইনাল ফাইনাল আজকে রাতে দিয়ে দেওয়া সম্ভব, মানে রাতে বলতে সকালের মধ্যে পেয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা সকালের ভিতরে এটা দিয়ে দিব। ঠিক আছে, এটুকুই রইলো তাহলে। ওকে, আমরা এবার একটু আপনাদের কাছ থেকে মানে আপনাদের আহ কয়েকটা জিনিসের ব্যাপারে একটু আপনারা কনফার্ম করেন। বেসিক ইলেকট্রনিক্সে কালকে একবার বলেছিলাম, আবারও আজকে প্রশ্ন করতেছি, বেসিক ইলেকট্রনিক্সে আপনাদের কারো কোনো কোয়ারিজ বা কোনো জায়গায় কোনো সমস্যা আছে কিনা বলেন, তাহলে আজকে এটা রিক্যাপ করব। কালকে আপনাদের ক্লোজিং ক্লাস হবে, ফার্স্ট ব্যাচ এবং সেকেন্ড ব্যাচের একটা ক্লোজিং ক্লাস হয়ে যাবে কালকে। তারপরে কিন্তু আর কোনো ক্লাস নাই। তো আপনাদের যে কোনো ধরনের কোয়ারিজ, আমি টপিকগুলি সামনে আনবো, সেই টপিক অনুযায়ী আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটা করবেন, আর না হলে আমরা মানে রিক্যাপের দিকে চলে যাব আর কি। তো সর্বপ্রথম প্রশ্ন, অ্যামেচার রেডিও রুলস অ্যান্ড রেগুলেশন। অ্যামেচার রেডিও রুলস অ্যান্ড রেগুলেশন প্রথম ক্লাস, এই ব্যাপারে আপনাদের কারো কোনো ধরনের অবজারভেশন, কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা কিছু আছে কিনা হ্যান্ড রাইজ করে বলবেন। মনে রাখবেন, নো কোয়েশ্চেন ইজ এ স্টুপিড কোয়েশ্চেন। কারো কোনো হ্যান্ড রাইজ আছে? ওকে, জি ভাইয়া, মোহাম্মদ রমজান আলী ভাইয়া। আসসালামু আলাইকুম। আমি আসলে এই ক্লাসটা করতে পারি নাই, আসলে তেমন জানতেও পারি নাই। যদি একটু আমার জন্য কিছু বলা যেত, জাস্ট সংক্ষেপ ছোট করে। না, এখন আপনাকে আসলে রিক্যাপেই যেতে হবে এই মুহূর্তে, আর আমরা ওই মানে ডিটেল ডিসকাশনে এখন আর যাব না। আচ্ছা, আমরা ঠিক আছে। ডিটেল ডিসকাশনে যাচ্ছি না। আপনার আমরা আজকে রাতে আপনাদের ওই রেকর্ডিং গুলি আজকে রাতে পাবলিশ করে দেওয়া হবে, হ্যাঁ। সো আশা আচ্ছা, করি রেকর্ডিংটা রেকর্ডিং থেকে পাবো আপনার কোথায়? ক্লিয়ার হয়ে যাবে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবো রেকর্ডিংটা? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপেই আপনাদেরকে একটা গুগল ড্রাইভের লিংক শেয়ার করা আছে, সেই ড্রাইভ লিংকে গেলে আপনারা রিলেভেন্ট ডকুমেন্টস গুলি এখানে পেয়ে যাবেন। আর ওই যে ভাইয়া বলছিল, ওই যে বইটাও নাকি ড্রাইভে দেওয়া হবে, বইটাও কি পাবো? জি হ্যাঁ, বইটাও পাবেন। কিন্তু ওই যে ইনশাল্লাহ যাক। কালকে একটা শর্ত ছিল আর কি, আপনি কি কালকে ক্লাসে ছিলেন ভাইয়া? না, আমি আজ মেডিকেলে ডিউটি করি, তো আমি আসলে অ্যাটেন্ড করতে পারি না। আচ্ছা, কালকে একটা শর্ত হচ্ছে যে ওইটার জন্য মানে পীরের দরবারে সিন্নি অথবা খিচুড়ি দিতে হবে আর কি। না, আপনাদের তো রুলস এটা রেগুলেশন যদি কিছু থাকে সেটা তো মেনে চলতে হবে অবশ্যই। হ্যাঁ হ্যাঁ, না এটা পীরের দরবারে দিতে হবে। হ্যাঁ, এখন কোন পীরের দরবারে দিতে হবে এটা অন্যদের কাছ থেকে জেনে নেন। কালকে ছিলেন না, তাহলে তো আপনার জরিমানা বেশি হবে, পীরের দরবারে 2বার মানত করতে হবে। আমি আপনাদের এখানে অনেকদিন থেকে যুক্ত আছি, বাট রিসেন্টলি ডিউটি নাইট শিফটে ডিউটি হওয়ার কারণে আমি এই ক্লাসগুলো করতে পারি না। আমি আপনাদেরকে ফলো করি 2020 সাল থেকে। ভাইয়া, আর আচ্ছা, ঠিক 2020 আছে, সালে তো আমি ইনশাল্লাহ। ইনএক্টিভই ছিলাম। এখন আপনার না, জরিমানা আপনি হয়েছে ছিলেন না। হচ্ছে আপনি আপনি পীরের দরবারে দুইবার দুইবার হচ্ছে মানত করবেন। ঠিক আছে, একবার মানত করবেন হচ্ছে আপনার যাতে নাইট ডিউটি না থাকে, আর দ্বিতীয় মানত করবেন হচ্ছে যে সবাই যেই কারণে করছে বইটা যাতে তাড়াতাড়ি পাওয়া যায়। ঠিক আছে, এই আপনার কারণেই সবাই বইটা পায় নাই, এই সবাই চিনে রাখেন, হ্যাঁ, তার কারণে বইটা পাওয়া যায় নাই। আর একটু ইজি করে দেয়, আমার বাড়ি নীলফামারী, আমার ডাক নাম রমজান, সবাই তাহলে তো চিনতে পারবে বিপদ সহজে। ভাই। ওকে, থ্যাংক ইউ। সবাই। ঠিক আছে, আমরা একটু আবার ফিরে আসি। কারো কোনো প্রশ্ন অ্যাবাউট অ্যামেচার রেডিও রুলস অ্যান্ড রেগুলেশন? আমি একটা রিক্যাপ আপনাদেরকে দিয়ে যাচ্ছি যে অ্যামেচার রেডিও রুলস বাংলাদেশের পলিসিতে সর্বপ্রথম অ্যামেচার রেডিওর পরীক্ষা অর্গানাইজ করার জন্য বিটিআরসি একটা পত্রিকায় সার্কুলার দিবে। আপনাদেরকে একটা নির্দিষ্ট প্রসেস মেনটেন করে আহ পরীক্ষা আবেদনপত্র করতে হবে। আবেদন প্রাপ্তির পর বিটিআরসি একটা তালিকা প্রকাশ করবে, যে তালিকায় যাদেরকে পরীক্ষার জন্য
অনুমতি দেওয়া হবে, তাদের তালিকা প্রকাশিত হবে, তারপর পরীক্ষা অংশগ্রহণ হবে। পরীক্ষায় অংশগ্রহণ করার পর আপনি পরীক্ষায় পাস করবেন, আমরা ধরে নিচ্ছি সবাই পাস করবেন। পাস করার পর আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে বিটিআরসি থেকে। সার্টিফিকেট কালেক্ট করার জন্য আপনার রিলেভেন্ট ডকুমেন্টস গুলিকে সাথে করে নিয়ে গিয়ে সত্যায়িত রিলেভেন্ট ডকুমেন্টস গুলি নিয়ে আপনি সার্টিফিকেটটা তুলবেন। সার্টিফিকেট তুলে ফেলার পর আপনার এক পর্যায়ের প্রথম ধাপের কার্যক্রম শেষ। দ্বিতীয় ধাপ কল সাইন আবেদন। আপনার সার্টিফিকেট প্রাপ্তির পর অন্যান্য আনুষঙ্গিক ডকুমেন্টস, যেমন আপনার পাসপোর্ট থাকলে পুলিশ ভেরিফিকেশন লাগে না, পাসপোর্টের কপি, এনআইডির কপি, ছবি, আরো কিছু ডকুমেন্টস এর একটা তালিকা আছে, সেই তালিকা অনুযায়ী ডকুমেন্টস দিয়ে আপনাকে কল সাইনের জন্য আবেদন করতে হবে এবং 3টা কল সাইনের চয়েস আপনি দিতে পারবেন। খালি থাকা সাপেক্ষে ওই 3টার যে কোনো একটা কল সাইন আপনাকে দেওয়া হবে। সেই কল সাইন যখন আপনার জন্য অ্যাসাইন হবে তখন বিটিআরসি আপনার জন্য একটা ডিমান্ড নোট ইস্যু করবে, যেটা 6,000 সামথিং টাকা, ফ্র্যাকশন অ্যামাউন্ট আমার মনে নাই। তার ভিতরে 3,000 টাকা হচ্ছে কল সাইন ফি, আর বাকিটা হচ্ছে আপনার 3 বছরের রিনিউয়াল এবং ভ্যাট এন্ড ট্যাক্স, এই সব কিছু মিলে 6,000 সামথিং ফ্র্যাকশন অ্যামাউন্ট থাকে। এই অর্থ যখন আপনি প্রদান করবেন তখন বিটিআরসি আপনাকে একটা ভ্যালিড কল সাইন দিবে। এই কল সাইন প্রাপ্তির পর আপনার দ্বিতীয় ধাপের কার্যক্রম শেষ। তৃতীয় ধাপ একটি এনওসি ডিভাইস, বা আপনি চাইলে সর্বোচ্চ 3টা ডিভাইস ওন করতে পারেন। একটা ইউএচএফ ভিএচএফ হ্যান্ডহেল্ড ট্রান্সসিভার, একটা 25 ওয়াট ইউএচএফ ভিএচএফ বেজ রেডিও এবং একটা এইচএফ রেডিও বা বেজ স্টেশন। এই 3টা ডিভাইস আপনি ওন করতে পারবেন। তো আপনি যে কোনো যেইটাই নিতে চান, আপনাকে সর্বপ্রথম কল সাইন পাওয়ার পর আপনি বিটিআরসিতে সর্বপ্রথম যেই সেটটা আমদানি করতে চান সেই সেটের একটা ব্রুশিওর এবং রিলেভেন্ট ডকুমেন্টস গুলি একত্রে করে বিটিআরসির এনএক্সার 3 নামে একটা ফর্ম আছে, আমদানি অনাপত্তি পত্রের আবেদন। সেই আমদানি অনাপত্তি পত্র আবেদনে আপনাকে আবেদন করতে হবে। সেই আবেদন বিটিআরসি যাচাই বাছাই পূর্বক আপনাকে একটা নো অবজেকশন সার্টিফিকেট প্রদান করবে আমদানি অথবা ক্রয়ের উদ্দেশ্যে। তারপর আপনি হয় নিজে আনেন অথবা আপনি ভেন্ডর দিয়ে আনেন, যেভাবেই আনেন, আপনার এই পণ্যটা যখন বাংলাদেশ কাস্টমসে এসে আটক হবে তখন বিটিআরসিতে আবার একটা আবেদন করতে হবে কয়েকটা ডকুমেন্টস দিয়ে। 1 নাম্বার পিআই, প্রি ফর্মা ইনভয়েস, 2 নাম্বার আপনার প্যাকেজিং লিস্ট, 3 নাম্বার হচ্ছে আপনার এয়ারওয়েজ বিল। এই 3টা কাগজ যেটা আপনাকে যেখান থেকে কিনতেছেন তারা দিয়ে দিবে। আর আপনার থেকে প্রথম এনওসির কপি এবং আরো কিছু একটা আবেদনপত্র, ফরওয়ার্ডিং লেটার সহ বিটিআরসিতে আবেদন করতে হবে খালাস অনাপত্তি পত্রের জন্য। যেটা এই খালাস অনাপত্তি পত্রটা বিটিআরসি বাংলাদেশ কাস্টমসের জন্য ইস্যু করবে, যাতে আপনি এই পণ্যটা খালাস করতে পারেন। তারপর ট্যাক্স দিয়ে বিটিআরসির কাছ খালাস এই কাস্টমস থেকে আপনি পণ্যটা গ্রহণ করবেন। করার পর আবার এসে বিটিআরসিতে অ্যাপ্লাই করবেন যে আপনি এই ট্যাক্সের কপি দিয়ে আবার বিটিআরসিতে অ্যাপ্লাই করবেন যাতে আপনার এই ডিভাইসটি লাইসেন্সে অন্তর্ভুক্তি করা হয়। তো এই হচ্ছে প্রসেস। সর্বপ্রথম হচ্ছে ফার্স্ট এনওসি, তারপর সেকেন্ড খালাস এনওসি, 3 নাম্বার হচ্ছে আপনার লাইসেন্সে অন্তর্ভুক্তি। এই 3টা প্রসেস শেষ করার পর আপনার লাইসেন্সে একটা ভ্যালিড রেডিও ডিভাইস ইন্টিগ্রেট হবে। এবার আপনি পরবর্তী আরো 2টা রেডিওর জন্য একইভাবে দিতে হবে। খেয়াল রাখবেন প্রতিটা ডিভাইসের জন্য প্রতি বছরে 1,000 টাকা। আপনার কোনো ডিভাইস না থাকলেও 1,000 টাকা, একটা ডিভাইস থাকলেও 1,000 টাকা। যখন আপনার লাইসেন্সে 2টা ডিভাইস থাকবে তাহলে প্রতি বছর 2,000 টাকা। আর যদি আপনার এখানে 3টা রেডিও থাকে তাহলে প্রতি বছর 3,000 টাকা। প্রতি 3 বছর অন্তর অন্তর আপনাকে বিটিআরসিতে আবেদন করতে হবে লাইসেন্স রিনিউ করার জন্য, এবং সেটার জন্য সময় হচ্ছে 6 মাস পূর্বে আবেদন করতে হবে। ধরে নেন 2026 সালের ডিসেম্বর মাসে আপনার লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, তাহলে আপনাকে জুন মাসে আবেদন করতে হবে আবার পরবর্তী রিনিউ ডিমান্ড নোট ইস্যু করার জন্য। এই হচ্ছে পদ্ধতি। এইটা হচ্ছে বাংলাদেশে অ্যামেচার রেডিও রুলস এর একটা মুদ্রা কথা। তো এইটুকুনে আপনাদের কারো কোনো কনফিউশন বা কোনো জিজ্ঞাসা আছে কিনা? একটা হ্যান্ড রাইজ দেখতে পাচ্ছি, ভাইয়া বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। কে বলা শুরু করলেন? আমি একটু ডাকি। শিহাব হোসেন আগে বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। পুলিশ জি, ভেরিফিকেশনের যে সিস্টেমটা আছে সেটা কি শুধু অ্যাড্রেস ভেরিফাই হয় নাকি ক্রাইম রেকর্ড সহ?
সবকিছুই ভাই। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে 2012 সালে, সরি 14তে, 2014 সালে জি। আমার একটা মামলা ছিল, সেটা শুধু আমার না, আমার ফুল ফ্যামিলির। সেটা হচ্ছে রাজনৈতিক মামলা। হ্যাঁ, ক্রিমিনাল অর আমাদের সিভিলিয়ান? সিভিলিয়ান। সিভিল কোর্টে মামলা না ক্রিমিনাল কোর্টে মামলা? সেটা মেবি ক্রিমিনাল কোর্টে, যেহেতু ক্রিমিনাল কোর্টে। অগ্নিসংযোগ আপনি কি ছিল। এখনো গিলটি প্রুভেন হয়েছেন? না না না, এখনো তাহলে কোনো হিয়ারিং প্রবলেম নেই। চলমান। এখনো হিয়ারিংটা চলমান, যেহেতু আপনার 15তে, জাস্ট আমাদের, শুধু আমাদের না, আমাদের ফুল এরিয়াটা আপনার 1000 কয়েকজনকে আসামি করে একটা অগ্নিসংযোগ ভাঙচুরের মামলা দেওয়া হয়েছিল। মানে আমাদের জি পুরো ওয়ার্ডটা, একটা ওয়ার্ডের যত জি মানুষ আছে সবাই সবাই একসাথে, এরকম জি। একটা বিষয় হয়েছিল। বাট সেখানে কোনো কিছুই হয়েছিল না, কারণ আমাদের ইউপি নির্বাচনের আগেই কাজটা করা হয়েছিল। আপনার পাসপোর্ট আছে কি ভাইয়া? জি ভাই, পাসপোর্ট আছে। আপনি এনওসি নেওয়ার আগে আপনি যখন কল সাইনের জন্য আবেদন করবেন, তখন আপনি পাসপোর্ট দিয়ে আবেদন করবেন। পাসপোর্ট থাকলে পুলিশ ভেরিফিকেশন হয় না। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। ওকে। থ্যাংক ইউ। আর এভাবে এইসব কথা ওপেন ফোরামে না বলাই ভালো, হ্যাঁ? আচ্ছা, সরি ভাই। না, ইটস ওকে, আপনার সরি বলার কিছু নাই। ওকে। সেকেন্ড হচ্ছেন তারিকুল ইসলাম ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া, আমি একটু জানতে চাচ্ছিলাম, যদি আমি নিজে নিজে ইম্পোর্ট করি সেক্ষেত্রে ট্যাক্স কিরকম পার্সেন্টেজ আসে, বা ট্যাক্সটা কি কোনো ফিক্সড পার্সেন্টেজ, যেমন এক এক সময় এক এক জিনিসের? 59% ভ্যাট অ্যান্ড ট্যাক্স। সরি? 59% ভ্যাট অ্যান্ড ট্যাক্স, সবকিছু মিলে 61% চলে যায়। এটা যদি আমি সেলফ ইম্পোর্ট করি, আর যদি এজেন্সি দিয়ে যেভাবেই করি করে, ও আচ্ছা, যেভাবেই করে। বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে। নিয়ামত ভাইয়া। হ্যাঁ, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমার জি। কোশ্চেন ছিল হচ্ছে, যখন আমরা হচ্ছে যে মানে কলজাম বা সবকিছু এনওসি নেওয়ার পরে যখন ডিভাইসটা হাতে নেবো, যে 3 বছর যে রিনিউ, তখন যদি আমি ধর না বলুন মানে কোনো কারণবশত দেশের বাইরে থাকি বা কোথাও থাকি, তখন সেই ক্ষেত্রে এটা কিভাবে প্রসেস করা যায়? এরকম কোনো সিস্টেম আছে আপনি তো কিনা? নিজে এসে আপনাকে করতে হবে না, আপনার কোন একজন ফেলোকে দিয়ে করায় নেবেন, কেউ না কেউ তো আছে। আচ্ছা, অন্য কাউকে মাধ্যমে করালো হবে সেটা? একদম একদম। ওকে, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ। শাফিন ইসলাম ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, জি। আমার কোশ্চেনটা হচ্ছে, মনে করেন যে আমার আগের কোনো রেডিও হ্যান্ডেল আছে, এইচটি আছে, তো সেই ক্ষেত্রে হবে না, শেষ। আচ্ছা, ওকে ভাই, থ্যাংক ইম্পোর্ট ইউ। না করা ছাড়া কোনো পদ্ধতি নাই, হ্যাঁ? ওকে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। HM আলামিন হাসান ভাইয়া। আনমিউট করে বলতে হবে ভাইয়া, শুনতে পাচ্ছি না। সরি ভাইয়া, জি সরি, আমার প্রশ্নটা ছিল ভাইয়া, আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন ছিল ভাই, পরীক্ষা শেষ করে রেজাল্ট বের হতে হতে আমার পাসপোর্টের মেয়াদ হয়তো থাকবে না, এটা কি কোনো ইস্যু হবে পরবর্তীতে? রিনিউ করে ফেলেন। রিনিউ করে তারপর অ্যাপ্লাই করতে হবে, রাইট? একদম। আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। নাইমুর খান। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনি জি। ভিডিওর শুরুতে মানে ক্লাস শুরুর শুরুতে বলছিলেন বেসিক ইলেকট্রনিক্স এর জন্য তোমরা 9-10 এর যে ফিজিক্স বইটা সেটা ফলো করতে পারো। জি। এই ক্ষেত্রে কি আপনার বেসিক ইলেকট্রনিক্স আমি এরকম ভাবে স্পেসিফিক্যালি পাচ্ছিলাম না, যদি একটু আরেকটু ক্লিয়ার করে তড়িৎ দিতে। বিদ্যুৎ চ্যাপ্টারটার নাম হচ্ছে তড়িৎ বিদ্যুৎ। তড়িৎ বিদ্যুৎ। ওকে, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ। বইটা আমার হাতেই ছিল, আমার খুব সুবিধা হ্যাঁ, হতো। আজকে রাতে মনে হয় পীরের দরবারে যদি আপনারা একটু নিয়ত মানো ঠিক মতো করেন, বইটা বের হয়ে যাবে আজকে, হ্যাঁ? ইনশাল্লাহ অনেক উপকার হবে, অনেক। ঠিক আছে। ওকে, আজাদউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ঠিক। আমদানির ক্ষেত্রে বলছিলেন যে প্রয়োজনীয় যে পদ্ধতিগুলো, কিন্তু এটি দেশীয় কোনো উৎস থেকে ক্রয় করার কোনো সুযোগ নেই? বাংলাদেশের রুলস অনুযায়ী কখনো দেশীয় পণ্য নাই, এখনো পর্যন্ত নাই। মোস্ট প্রবাবলি আমার প্রতিষ্ঠান তরুণ নামে একটা প্রতিষ্ঠান আছে, যারা এখনো বিটিআরসির সাথে ফাইট করছে লাইসেন্স গ্র্যাব করার জন্য, তখন হয়তো বা আপনারা দেশ থেকে কিনতে পারবেন। কিন্তু বাংলাদেশের রুলস অনুযায়ী বাংলাদেশে কোনো স্টক রাখার সুযোগ নাই।
আপনাকে অনুমতি নিয়ে বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। মেহেদী হাসান ভাই। ওয়ালাইকুম ভাইয়া, আমার প্রশ্নটা ছিল ওই যে লাইসেন্স পাওয়া পর্যন্ত বা কল সাইন পাওয়া পর্যন্ত প্রত্যেকটি ধাপের জন্য কি ঢাকায় আসতে হবে? আমি যেহেতু ঢাকার বাইরে থাকি। শুধু সার্টিফিকেট নিতে ঢাকায় আসতে হবে, আর পরবর্তীগুলো কল সাইন বা অনলাইনে আবেদন করতে পারবেন। ওকে, ধন্যবাদ এবং ভাইয়া। টাকা জমা দেওয়াটাও মনে হয় এখন অনলাইনে হয়ে গেছে বা হয়ে যাবে আপনাদের সময়। ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আমি যাগুলো বললাম এগুলি কিন্তু আপনাদের পরীক্ষার প্রশ্ন। হ্যাঁ, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে। আমি নাটশেল বলছি কারণ এই নাটশেল থেকেই প্রশ্ন আসবে। ওকে, ফাইন শাহরিয়ার ভাই। ভাই আসসালামু আলাইকুম। আচ্ছা, ভাইয়া। ওই যেমন এমএচআর লাইসেন্সটা হচ্ছে যে লাইক একটা গান লাইসেন্সের মতো, এটা হস্তান্তরযোগ্য, মানে হস্তান্তরযোগ্য নয়। কিন্তু আমার ধরেন কারো একটা এইচএফ অর ডিভাইস আছে, সেটা কি সে চাইলে বিটিআরসির অনুমতি তো নিয়ে অন্য কোনো হ্যামকে দিতে পারে, বা অন্য কোনো হ্যামের কাছে এটা সেল করতে পারে কিনা, একদম। এরকম কি কোনো রুলস আছে কিনা? বিক্রয় বিক্রয় এবং হচ্ছে গিফট দুইটারই পদ্ধতি আছে বিটিআরসির মাধ্যমে। আপনার কাছে বিক্রয়ও করতে আচ্ছা পারবেন অথবা গিফটও দিতে পারবে, এটা বিটিআরসির অনুমতি সাপেক্ষে করা যায়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। থ্যাংক ইউ। আলামিন ভাই। আমি একটু জানতে চাচ্ছিলাম যে অনলাইনে মানে আপনি যে ধাপগুলো বললেন, আমার পরীক্ষার পরে পাশ করার পরে যে প্রসিডিউর গুলো বলতেছিলেন যে আপনার সেট লাইসেন্সের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে অনলাইনে করতে গেলেও তো আপনার পরবর্তীতে অনলাইন থেকে কপি বের করেই কোনো ভেন্ডর বা ইম্পোর্টের ক্ষেত্রে ওই পেপার দিয়ে করা যায়। আর এক্ষেত্রে আপনাদের সিনিয়র যারা আছেন হ্যাম, আপনারা কোনো সহযোগিতা করেন কিনা নতুন হ্যামদের? আর একটা জিনিস হলো হ্যান্ডি বাইরে, দেশের বাইরে হ্যান্ডি ট্রাভেলিং এর ক্ষেত্রে এটা কি বিটিআরসি থেকে আবার আলাদা কোনো অর্ডার নিয়ে তারপর ট্রাভেলিং করতে হয় কিনা, বা এরকম কোনো সুযোগ আছে কিনা? ওকে, দুইটা ব্যাপার। প্রথম ব্যাপার হচ্ছে আপনি যতক্ষণ পর্যন্ত কবুল না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি কারো দুলাভাই আর আমি আপনার শালা হব না। হ্যাঁ, তো যতক্ষণ আপনি আমার দুলাভাই আর আমি আপনার শালা হচ্ছি না ততক্ষণ আপনি আমার কাছ থেকে সার্ভিস আশা করতে পারবেন না। তো আগে পরীক্ষায় পাশ করতে হবে, আপনি লাইসেন্স পান। এখন যেমন আপনার পরীক্ষার জন্য আমরা সহযোগিতা করছি, তখন কি আর আমরা বাদ থাকবো আপনাকে সহযোগিতা করব না? অবশ্যই করবো। যে কোনো ধরনের সহযোগিতা সেটা যৌক্তিক হলে অবশ্যই আমরা করি, এবং এই কারণেই তো হ্যাম কমিউনিটি বড় ভাই। বোঝাতে পেরেছি ভাইয়া? আলামিন ভাই বুঝতে পেরেছেন? জি, বুঝতে পারছি। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ধন্যবাদ যে আপনাকে। লাইসেন্স ডিভাইস দেশের বাইরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দুইটা ছাড়পত্র প্রয়োজন পড়ে। একটা হচ্ছে এনবিআর এর কাছ থেকে একটা ছাড়পত্র নিতে হবে যে আপনি এই ডিভাইসটা নিয়ে দেশের বাইরে যাচ্ছেন, আবার এটা নিয়ে ফেরত আসবেন। সেই ক্ষেত্রে নিয়ে যেতে তো সমস্যা নাই, ফেরত আসতে সময় সমস্যা আছে, কারণ ফেরত আসতে সময় আবার ট্যাক্স ধরবে। তো সেই ক্ষেত্রে যেটা করতে হয়, নিয়ে যেতে সময় এনবিআর এর কাছ থেকে একটা ক্লিয়ারেন্স নিয়ে যেতে হবে যে এই ডিভাইসটা আপনি দেশের বাইরে নিয়ে যাচ্ছেন, আবার ফিরতে সময় ফেরত নিয়ে আসবেন, তখন যাতে এটার জন্য কোনো ট্যাক্স ধরা না হয়। এটা হচ্ছে একটা পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে, দ্বিতীয় যে জিনিস, আপনি যেই দেশে যাবেন সেই দেশের রুলস অনুযায়ী সেখানে আবার একটা অনাপত্তি পত্র আপনাকে নিয়ে এটা করতে হবে। এটা অনেক হ্যাসেলের ব্যাপার। আসলে এটা প্রাইস অর্থে কিনা আপনাকে ভাবতে হবে যে আপনি এই ডিভাইসটা যে দেশে নিয়ে যাবেন সেখানেও আপনার একটা রেসিপ্রোকাল কল সাইন আগে থেকে অ্যাসাইন করাইতে হবে। ওইখানের অনুমতি পত্র নিয়ে তারপর আপনাকে যেতে হবে। বুঝতে পেরেছেন ভাইয়া? জি, বুঝতে পেরেছি। ওকে। রকিবুজ্জামান ভাইয়া। রাজা ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া, please। অনেকক্ষণ পরে হ্যাঁ, সিরিয়াল আপনি আসার আবার ওই পরে যে রাজা চায়ের দোকানের ওনার না তো? না 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 রাজা ভাইয়া, ভাইয়ের আমি চায়ের ওটা না। দোকানের ওনার না তো আপনি ভাইয়া? আচ্ছা, না ভাইয়া, হ্যাঁ প্লিজ। আসলে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে আমি খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এই পরীক্ষা নিয়ে টেনশন করতে করতে। এই যে যখন শুনলাম আপনি যখন ক্লাসে বলছিলেন যে হচ্ছে নতুন করে বা প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করা হবে এরকম বলা হয়েছে বিটিআরসি কে, তখন আমার আসলে যে পুরনো কোশ্চেন ব্যাংকের উপর থেকে সব ভরসা উঠে গেছে। তো আমি এতদিন আশায় ছিলাম যে এটা পড়লেই হয়তো পাস করার একটা সুযোগ আছে, কিন্তু আমি আসলে খুব ঘাবড়ে গেছি। আর আমি আসলে ক্লাসে অ্যাটেন্ড করি যে শুধুমাত্র পরীক্ষায় পাশের ব্যাপারে জানার জন্য, কিন্তু দেখি যে সবাই আসলে ডিভাইস কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে ডিভাইসটা পাবে, এগুলো নিয়ে বেশি প্রশ্ন করে। সেজন্য দেখা যায় যে
পরীক্ষা নিয়ে কিছু পাই না। আমি আসলে দিনে দিন কি বলবো, যত পরীক্ষার দিনটা অগ্রসর হচ্ছে আমি তত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি। তো আমি ভীতি কিভাবে দূর করবো এটাও বুঝতে পারছি না। আমি জানি না পাশ করবো কিনা। ইভেন গড়ে মানে পাশের যে হারটা এটাও কেমন এটাও জানি না, যে 100 জন পরীক্ষা দিল পাশ করবে কতজন এটাও বুঝতে পারছি না। তো আমি ধরে নিয়েছি যে আমি ফেল করে যাব। আমি 2013 সালে যখন এই হ্যাম্প কমিউনিটি সম্পর্কে জানতে পারি তখন থেকে ইচ্ছা ছিল যে অপারেটর হব। আমি একদিন ক্লাসে ওকে, প্রথম ডিজাস্টারের ব্যাপারটা মেনশন রাজা ভাই করেছিলাম আপনি আমার কোথা থেকে এলাকায়। আছেন? আপনি কোথা থেকে বর্তমান জয়েন ঠিকানা করছেন? আমার, হ্যাঁ হ্যাঁ, এখন কোথায় আছেন? বর্তমানে আমি আছি গাজীপুরে আছি। গাজীপুরে আছেন। ওকে, কালকে শনিবার আছে, রাস্তাঘাট ফাঁকা থাকে। হ্যাঁ, আপনি হুম। চাইলে কালকে আপনি আমার কাছে চায়ের দাওয়াত নিতে পারেন। আপনার আসলে ফ্রাস্ট্রেশন হয়েছে 2 কি মিনিটে আমি চলে যাবে। এটা হলে 1% তো দিলাম। খুবই ভালো হয়। আচ্ছা, এবার এবার আহ 2 নাম্বার ব্যাপার বলি, শোনেন। আমার পরীক্ষার গল্প আপনাকে হ্যাঁ। বলি, তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে মানে আপনি আমার চাইতে অনেক ভালো জায়গায় আছেন। আমি 2012 সালে বেসিক্যালি ইন্টারেস্টেড হই অ্যামেচার রেডিওর উপরে। বাংলাদেশে একটা ডি এক্সপিডিশন হয়েছিল এমডিএক্সি নামে একটা ক্লাবের। তো ওইখান থেকেই আসলে জানা অ্যামেচার সম্পর্কে ভালোভাবে। এর আগে জেনেছি, স্কাউটিং করি সেই সুবাদে। দেন আমি যখন পরীক্ষায় অংশগ্রহণ করব প্রস্তুতি নেই, 13 সালে পরীক্ষার সার্কুলার হয়। আমি পরীক্ষায় আবেদন করি এবং আমি 34তম ব্যক্তি ছিলাম যে আবেদন করে। তার পরবর্তীতে আমি ওই আবেদন করে চাঁদপুর চলে যাই। আমি তখন চাঁদপুরে থাকি এবং তখন পড়ালেখা এবং আমার ছোট একটা আইএসপির ব্যবসা ছিল। তো এত পরিমাণ ব্যস্ততায় ছিলাম যে আমি আমার মেলটা ওপেন করে দেখার সুযোগ পাইনি। তো পরীক্ষার ঠিক 2 দিন আগে আমি ঢাকায় আসি। আসার পরে সামহাও জানতে পারি একটা কোয়েশ্চেন ব্যাংক পাবলিশ হয়েছে যেখান থেকে পড়লে পরীক্ষায় পাস করা যেত। লিটারালি আই হ্যাভ নো আইডিয়া যে এই কোয়েশ্চেন ব্যাংকটা কি ছিল। আমি যখন খুলে দেখি তখন দেখি যে মোটামুটি আমি ফ্রাস্ট্রেটেড আপনার মতো। এই পরীক্ষায় আর পাস করা হলো না, দূর। যাই, দেখা যাক কালকে সকালে কি হবে। পরীক্ষার হলে গিয়ে বসলাম। তো যেহেতু আমি ইলেকট্রিক্যালের ছেলে, তো ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স আমাকে আটকাইতে পারবে না। আমি ওইখান থেকে বের হয়ে গেছি। আটকে গেছি তো হচ্ছে রুলস এন্ড রেগুলেশন। তো যাই হোক, যেহেতু যতটুকুন পারছি ততটুকুন আনসার করে বাইরে বের হয়ে আসলাম। সবাই দেখতেছি যে খাতা মিলাচ্ছে, আমি কেউ এক একজন বলতেছে আমি তো 100তে 100 পেয়ে যাবো। আর আমি তখন দাঁড়ায় দেখতেছিলাম যে যেটারই আনসার মিলায় আমি দেখি ওইটাই আমি ভুল দিয়ে আসছি। আমি আর সঠিক আনসার খুঁজে পাইনি। এক পর্যায়ে এসে আমি এখান থেকে চলেও গেছি। তো মজার ব্যাপার হচ্ছে যাদের পাশে দাঁড়ায় আমি মিলাচ্ছিলাম, দুজন শ্রদ্ধেয় বড় ভাই, আমি নাম বলবো না, ওই দুজন ফেল করছেন, আমি পাস করে গেছি। বুঝতে পেরেছেন? সো ইটস আ ভেরি ইজি কোয়েশ্চেন, ভেরি ইজি এক্সাম। ফেল করা খুবই কঠিন, পাস করা সহজ। তো আপনি, এটা বিসিএস এর পরীক্ষা না যে আপনাকে অনেক কিছু জানতে হবে। খুবই সিম্পল কিছু পড়ালেখা, খুবই সিম্পল একটা জায়গা। আমি আজকে অবশ্যই আপনাদেরকে বইটা দেওয়ার ব্যবস্থা করব। শুধুমাত্র যদি ওইটুকুনও পড়ে যান, আমি এটুকুন বলতে পারবো যে আপনাকে কেউ ফেল করাতে পারবে না। আপনি হয়তো বা টপ নাম্বার পেয়ে পাস করবেন না, কিন্তু আপনি ফেল হবেন না। এবং সেই পুরো বইটা হচ্ছে 45 পৃষ্ঠা। আপনার পড়তে সর্বোচ্চ সময় লাগা উচিত রিডিং পড়ে গেলেও 2 ঘন্টা। আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া, বুঝতে পেরেছেন। আর সবচেয়ে একটা আসলে মজার আমি গল্প বলি। আমি 45 বছর বয়স্ক একজন মানুষকে 2 ঘন্টা পড়ায়ে আমি পরীক্ষায় পাস করতে দেখছি। আমি স্রেফ ওনাকে 2 ঘন্টা পড়াইছি। কিন্তু সত্যি বলে আমি কোনো কোয়েশ্চেন ওনারে মুখস্থ করাইনি। আমি থিওরিটিক্যাল পড়ায় দিয়ে ছেড়ে দিছি যে ভাই রিডিং পড়ে যান, ওইখানে গিয়ে দেখবেন যে রিডিং এর থেকে অনেক প্রশ্ন কমন পড়ে যাবে। এবং সেটাই হয়েছে। আপনি যখন কোয়েশ্চেন ব্যাংকের উপর রিলাই করবেন, সেটা যে কোনো মুহূর্তে বিক্রয় করবে। আপনারা, আমি আই বিলিভ আপনি 90 দশকের ছেলে। তো আমরা যখন স্কুলে পড়ছি, আমরা যখন গল্প পড়ে যাইতাম নৈবত্তিকে, কিন্তু আমরা আটকাইতাম না। কিন্তু আমরা যদি শুধু নৈবত্তিক পড়ে যেতাম তাহলে কিন্তু প্রশ্ন উল্টা আসলে আটকা যেতাম, তাই না ভাইয়া? জি ভাইয়া। তো ফ্রাস্ট্রেটেড হওয়ার কোনো সুযোগ নেই। আমরা মানে সবচেয়ে বড়, আপনার জীবনে সবচেয়ে বড় টেনশন হচ্ছে যে আপনি আমাদের হাতে পড়ছেন। এর চাইতে বড় টেনশন আর কিছু হতে পারে না। পরীক্ষা তো খুবই সহজ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আসলে ম্যাথ আশা হচ্ছে করি। আমার সবচেয়ে ভয়ের জায়গা। এজন্য আমি আসলে আচ্ছা, ঘাবড়ে গেছি ম্যাথ বেশি ছেড়ে দেন একটু। না আপনি। আচ্ছা, আপনি আমাকে একটা জিনিস বলেন, পুরা প্রশ্নে 100 নাম্বারের ভিতরে ম্যাথ 20 নাম্বার পাইলেন না, 20 কি হবে? নাকি 80 পান?
আমি কি বুঝাতে পেরেছি ভাইয়া? জি ভাইয়া। ম্যাথে আপনার ভয় আছে, ম্যাথ ছেড়ে দেন না, বাকি 80 তো কভার করতে পারবেন না? জি ভাই, ইনশাল্লাহ। বেশ, হয়ে গেল। ওকে, আমার কথা সবকিছুকে মানে লিটারালি নিয়ে না, কিছু সময় আমি মজা করেও বলি, কিছু সময় সিরিয়াসলি বলি। আমি এটা সিরিয়াসলি বললাম, পরীক্ষায় ফেল করা আসলেই কঠিন, পাস করা সহজ। বুঝতে পেরেছেন? জি ভাইয়া। আর ভাইয়া, আপনার যে প্রেজেন্টেশন, এটা নিয়ে আমি আমার ফ্রেন্ডদের সাথে আলোচনা করি, তারা আপনাকে আগে থেকে চেনে। তারা এর আগের পরীক্ষাতে পাশ করেছে এবং তার মধ্যে একজন কল সাইনও পেয়েছে। তো ওরা আপনার প্রশংসা করেছে, ওরা আপনার এই ইনস্ট্রাকশন গুলো ফলো করতো। না ভাই, আমি তো মানুষের ভয় দেখাই, আমি কখনো ইনস্ট্রাকশন দিই না। হ্যাঁ, আমি ভয় দেখাই দিই। শোনেন, আপনি যত কঠিন প্রস্তুতি নিবেন, পরীক্ষা তত সহজ হবে, যুদ্ধ তত সহজ। সেটাই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ ভাইয়া। আমি আশা করি এরপরে যদি আপনার ফ্রাস্ট্রেশন থাকে তাহলে আপনি আমার সাথে দেখা করেন। জি ভাই, অবশ্যই। ওকে, থ্যাংক ইউ। নিয়ামত ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হলো হচ্ছে যে আপনি সফট কপিটা আমরা কালকে বইটা পাবো, বাট হচ্ছে হার্ড কপিটা আমরা কবে পেতে পারি? ভাইয়া, আমি তো এটা পাবলিকেশনসে দেওয়ার জন্য বানাই নাই ভাইয়া। হ্যাঁ, ও এটা আচ্ছা, না অনলাইনেই মানে থাকবে, আপনাকে সেটা আপনি নিজ দায়িত্বে প্রিন্ট করে দেন। না, কারণ হচ্ছে ভাইয়া বই পড়ার ফিল হচ্ছে কম্পিউটারে তো পুরো বই পড়ার ফিল পাওয়া যায় না। আসলে ভাইয়া, ব্যাপারটা বই না, ব্যাপারটা হচ্ছে আমি এই এলোমেলো ভাবে কিছু জিনিস লিখেছি, যেটা আসলে আপনার জানা দরকার, ওইটুকুই আর কি। মানে খুবই এলোমেলো ভাবে, এবং এটাকে ওই যে ফরম্যাটিংও করে দিচ্ছে আরেকজন। বুঝতে পেরেছেন ভাই? তো এটা আসলে বই না, বই বললে লেখকদের মানে আসলে আমি অপমানিত করব। আমি খুবই বাজে স্টুডেন্ট, কোনো মতে শুধু আমি পরীক্ষায় পাশের জন্য পড়ি, আমি কখনোই শেখার জন্য পড়ি নাই। তো আমি আসলে ভালো বই লিখতে পারি না। তো এটা যেটা হয়েছে যে ওই যে টপিক গুলি আপনাদের জানা দরকার, ওই প্রেজেন্টেশনের মতো করেই বানানো হয়েছে আর কি। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝছি। আমি তো ওইটাই মানে বুঝেছিলাম যে হচ্ছে মানে প্রিন্ট করে নিবো, তো এটা বুঝছি, মানে যে আপনি আবার প্রিন্টিং করে দিবেন কিনা সেটা আবার জিজ্ঞেস করা আর কি। না ভাই, আপনি আপনি চাইলে এক কপি আমাকে সৌজন্য কপি পাঠাইতে পারেন। এটা সমস্যা নাই, ওই যে 2 কপি প্রিন্ট করে 1 কপি আপনার রাইখা দিলেন, সমস্যা নাই, ওইটা আমি ইয়ে করবো আর কি। আপনার হোম টাউন কোথায় ভাইয়া? কুমিল্লা, নেয়ামতুল্লাহ। আচ্ছা, ও আমনি ভাইয়া। প্রিন্ট কেন? আচ্ছা, দেখতেছি, আমি কুমিল্লা আসলেই দেখতেছি খানা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আসসালামু আমিনুদ্দিন আলাইকুম। ভাই। জি, আসসালামু আলাইকুম ফেরত ভাই। আমি ভাইয়া, জানতে চাচ্ছিলাম যে আমার বিদেশে কিছু রিলেটিভস থাকে বা বন্ধুরা থাকে, এখন তাদের মাধ্যমে কি আমি সেট আনতে পারবো? বা তারা যদি আসে, তারা কি আসার সময় হ্যান্ড ক্যারি করে সেট নিয়ে আসতে পারবে, সেটা আমি ইউজ করতে পারবো? আমি একটা প্রশ্ন করলে কি রাগ করবেন ভাইয়া? না না, রাখ করুন। আপনার এই সেট বিদেশ থেকে আসুক না আসুক, আপনি যদি পরীক্ষা পাস না করেন কি করবেন? তো পরীক্ষায় আপনারা যেভাবে টেক কেয়ার করতেছেন, আশাবাদী ইনশাল্লাহ হয়তো পারবো, এর মধ্যে থেকে দ্যাট যদি ইজ দ্য আসে। পয়েন্ট না। নাও ইটস টাইম ফর ফোকাস অন এক্সাম। ঠিক আছে, সেট, আরে ভাই কত সেট লাগবে না, আগে পাস করে তো আসেন, আমারটা আমি আপনারা দিয়ে দিব। আচ্ছা, কাইন্ড অফ ইউ। আপনাদের হেল্প তো ডেফিনেটলি লাগবেই। আমি আমার সেট আপনারা দিয়ে দিব, আমি কমিটমেন্ট করলাম, জান। আপনি নেওয়ার যোগ্যতা নিয়ে আমার সামনে আসেন। ইনশাল্লাহ পরীক্ষার জন্য মোটিভেশন আরো বেড়ে গেল এখন পাস করার। আমি কিন্তু এটা বলার জন্য বলি নাই। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু ইনশাল্লাহ। এইচএফ, অন্য কিছু দিব না। এই ওয়াকি টকি ফকি টকি না, এইচএফ চাইলে আমি দিব। আচ্ছা, ইনশাল্লাহ। জাযাকাল্লাহ। এটা আসলে আমি এই প্রশ্নটার উত্তর, এটা পরীক্ষায় আসবে না, সো এটার জন্য মাথা ঘামানোর দরকার নেই, বলে রাখি এটা সম্ভব, এটারও সুযোগ আছে। হ্যাঁ, জি, ওকে, থ্যাংক ইউ। খালিদ ওয়াকের ভাইয়া। খালিদ ওয়াকের। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া, আমরা বইটা পড়ার পর যদি আমাদের কোনো প্রশ্ন থাকে, তাই চাচ্ছিলাম যে এক্সামের আগে যদি ঠিক 1 সপ্তাহ আগে যদি আরেকটা রিকল আপনারা ক্লাস নিতেন তাহলে খুব ভালো হতো আর কি। এটা আমার প্রত্যাশা আর কি। নিতেই হবে এমন কোনো কথা ডেফিনেটলি নেই। ভাইয়া, আমরা আপনাদের হাত ছেড়ে দিচ্ছি না। হ্যাঁ, এক্সাম মানে ক্লাস শেষ করতেছি এর মানে কিন্তু হাত ছেড়ে দিচ্ছি না, এরপরে আমরা আড্ডা দিব, কোনো সমস্যা নেই ভাইয়া। কিন্তু মানে ফর্মালি একটা ক্লোজিং এর দরকার আছে, তো বুঝেন না, একটু ভাব নিলাম আর কি, যে একটু ক্লোজিং স্টেটমেন্ট, একটু বক্তৃতা দেওয়ার সুযোগ দিবেন না? ঠিক আছে, ঠিক একটু আছে, থ্যাংক ইমোশনাল হয়ে একটু কান্না করবো, আয় হায়,
বিদায় দিয়ে দিচ্ছি। আপনারা একটু ওই যে স্কুলে যেরকম গ্লাস টাস ভেঙে দিয়ে আসছেন, এরকম একটু মিটিং রুম টুম ভেঙে দিলেন বিদায়ের দিন, এই আর কি। ইটস ওকে, জোকস অ্যাপার্ট, ডেফিনেটলি আমরা একত্রে আবার বসবো। ঠিক আছে, শিহাব হোসেন ভাই। আসসালামু আলাইকুম ভাইয়া। আমরা যারা নন টেকনিক্যাল পার্সন আছি জি। তাদের জন্য যদি একটা গাইডলাইন দিতেন যে আমরা কিভাবে শুরু করলে সব থেকে বেস্ট পারফরমেন্সটা করতে পারবো। সিম্পল, আমি আপনাদেরকে প্রশ্নের প্যাটার্নের একটা ধারণা দিই, শোনেন। আপনি ধরে নেন টোটাল টপিক আছে 4টা। 1 নাম্বার বেসিক ইলেকট্রনিক্স, 2 নাম্বার রেডিও অপারেশন, 3 নাম্বার রুলস এন্ড রেগুলেশন, 4 নাম্বার হচ্ছে রেডিও ইঞ্জিনিয়ারিং। তাহলে আপনার টেকনিক্যাল পার্ট কয়টা আছে দেখেন, ইলেকট্রনিক্স আর রেডিও ইঞ্জিনিয়ারিং, তাই না? আর বাকি 2টা পার্ট কি আছে? বাকি 2টা পার্ট আছে রুলস এন্ড রেগুলেশন এন্ড অপারেটিং প্রসিডিউর, তাই না? জি জি। তাহলে আপনি এবার ভাবেন যে আপনি যদি এই প্রশ্নটাকে 4 ভাগে ভাগ করে ফেলেন, তাহলে আপনার কাছে কিন্তু একটা সহজ সিনারিও চলে আসতো যে আপনি খুব দ্রুত কিভাবে কভার করতে পারেন। জি জি। বুঝতে পেরেছেন? জি। আপনি সবচেয়ে বেশি ফোকাস দেন সর্বপ্রথম কনফিডেন্স বাড়ানোর জন্য। আপনি আগে শুরু করেন হচ্ছে রুলস এন্ড রেগুলেশন দিয়ে। জি। তার পরবর্তী ধাপে আপনি টেকনিক্যাল পার্টগুলিতে আসেন। জি ভাই, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন? জি জি ভাই, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। তারিকুল ইসলাম ভাই, আচ্ছা হিমেল ভাই আগে, সরি। আসসালামু আলাইকুম ভাই। আচ্ছা, আমার কোশ্চেন হচ্ছে, আমাদের মনে হয় পরীক্ষার 2 সপ্তাহ আগে কোশ্চেন ব্যাংক দেওয়ার কথা বিটিআরসি থেকে। তো সেই কোশ্চেন গুলোর যেগুলো আমাদের সমস্যা হবে বা ওই কোশ্চেন ব্যাংক ধরে ধরে কি আমাদের কোনো ক্লাস না হবে? অবশ্যই আমরা একত্রে করবো এটা ভাইয়া। তারিকুল ইসলাম ভাইয়া। ভাই আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম যে আমাদের ডায়াগ্রাম শেখাটা কি খুব জরুরি, বা এই যে ডায়াগ্রামের যে সাইন গুলো এগুলো মনে রাখা, এই ডায়াগ্রাম থেকে কি কোনো ডায়াগ্রাম এঁকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে? খুবই কম, ছেড়ে দেন, ওইখানে 2-3 নাম্বার থাকতে পারে, ওই 2টা প্রশ্নের উত্তর না দিলে কিছু আসবে যাবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। হেলথ অফিসার রংপুর। ওকে, আমরা আচ্ছা আকাশ সাহা ভাইয়া। আচ্ছা ভাই, একটা বিষয় জানার ছিল যে কোশ্চেন কতগুলো আসবে? আচ্ছা, এই ব্যাপারটা আমি এই মুহূর্তে বলতে পারছি না। 100 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। ওকে ভাই। জি, আচ্ছা। হেলথ অফিসার রংপুর সিটি কর্পোরেশন। জি, আচ্ছা ভাইয়া, বলো কয়টা প্রশ্ন আসবে তুমি জানো নাকি? 1 মিনিট ভাইয়া, আসতেছি। এসিপি ভাই টোটাল 50টা কোশ্চেন হবে, প্রত্যেকটা কোশ্চেনের মার্ক হচ্ছে 2 করে, 100 মার্কের পরীক্ষা হবে। ওকে, পরীক্ষার আনসার সময় পেয়ে গেলেন 1.5 ভাইয়া। ঘন্টা। এইচএমএক্স বলবা কিছু? সাব্বির ভাই এসিপি যেটা বললো, এই 50টা কোশ্চেন আর কি আমাদের সময় ছিল 2 নাম্বার করে, 100 মার্ক, আর কোনো নেগেটিভ মার্কিং ছিল না। ওকে, থ্যাংক ইউ। জি, হেলথ অফিসার রংপুর ভাইয়া, সরি জি আপনাকে ভাইয়া, থামাই দিছিলাম। না ভাইয়া, ইটস ওকে। আমি জানতে চাচ্ছিলাম ভাইয়া, আগামীকাল যে বইটা গ্রুপে দেয়া হবে 45 পেজের, এই বইটা পড়লেই তো আমাদের টোটাল সবকিছুই কাভার হয়ে যাবে ভাইয়া, তাই না? চেষ্টা করেছি ভাইয়া, এখন আসলে আমি তো আই ক্যান গ্যারান্টি, হ্যাঁ, বাট আমি চেষ্টা করেছি সবকিছুকেই কভার করার জন্য। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ওকে, এবার আসি, আর কেউ কি আছেন? নাই। ওকে, এবার সেকেন্ড পার্টে মেহেদী হাসান ভাই বলেন। ভাইয়া ওই যে এবার পরীক্ষা ভাইবার একটা বিষয় ছিল না, ভাইবার জন্য আপনারা কেমন সাপোর্ট পাবো আমরা আপনাদের কাছ থেকে, বা ভাইবা কি হ্যাঁ, ধরনের প্রশ্ন ভাইবার সাপোর্ট আসতে পারে? কঠিন কিছু না, বোঝার চেষ্টা করবে আপনার মোটিভেশন কি, আপনার ইন্টেনশন কি। বিগত বছরগুলো তো কখনো ভাইবা হয় নাই, এবার হওয়ার সম্ভাবনা আছে না? এবার ভাইবা হওয়ার সম্ভাবনা আছে। মানে বেসিক প্রশ্ন করবে না, ওই যে রুলস রেগুলেশন এগুলো থেকে প্রশ্ন করতে পারে? হুম হুম হুম।
ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়া। ওকে, এবার আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমরা দ্বিতীয় পার্টের দিকে যাচ্ছি। এবার আমাদের পার্ট হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স। বেসিক ইলেকট্রনিক্সে আবার একটু বলে রাখি, আপনাদের প্রশ্ন আসতে পারে নিচে ক্যাপাসিটর, রেজিস্টর, ট্রানজিস্টর, তারপর হচ্ছে ইন্ডাক্টর, এসব নিয়ে। তো আপনারা এটা একটু আবার একটু রিক্যাপ করে নেবেন। এখানে যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় আপনারা গ্রুপে বলবেন, প্রয়োজন আমরা ইলেকট্রনিক্স আবার একটা ক্লাস নেব, ঠিক আছে? তারপর আসি এইচএফ, এন্টেনা এবং হচ্ছে আপনার কিওস অপারেটিং, কিউ কোড, অ্যালফাবেট, ফোনেটিক অ্যালফাবেট। এই জায়গাতে আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি রাধা ভাই। ভাইয়া, মোর্স কোড এবং ফন্টিক অ্যালফাবেট সম্পূর্ণ আমার মুখস্থ ছিল। এখন মোর্স কোড একটু দুর্বল হয়ে গেছে, বাট ফন্টিক অ্যালফাবেট আমার ইউজ করা হয় রেগুলারলি বলা যায়। তো এক্ষেত্রে আর কি কি অ্যাড করলে আসলে এই মোর্স দিকটা একটু কোড, স্ট্রং হবে, একটু সাজেস্ট করবেন? মোর্স কোড আসার সম্ভাবনা নাই, বুঝতে পারছেন? মোর্স জি কোড ভাই। আসার সম্ভাবনা নাই, মোর্স কোড হবে না, বুঝতে পেরেছেন? জি ভাই, আর পাশের হারটা যদি একটু বলতেন। ভাই ফেল করে খুব কম মানুষ, গতবার 500 জন পরীক্ষা দিচ্ছে, 419 জন পাস করছে, বুঝতে পেরেছেন? জি ভাই, ধন্যবাদ। জি ভাই। থ্যাংক ইউ। জি ওয়াসিক, ওয়াসিক ভাই। আসসালামু আলাইকুম ভাই। বলছিলাম কিউ কোর্স তো হচ্ছে গিয়ে প্রায় 350 প্লাস, এখন এতগুলো কিভাবে মনে রাখবো? না না, এত কিউ কোড আপনাকে পড়তে হবে না, বাছাই করা কিছু কিউ কোড আছে যেটা আমরা গ্রুপে অলরেডি মানে সরি একটা প্রেজেন্টেশনে মনে হয় দেখেছেন। যাই হোক, বইয়ের মধ্যে এই কিউ কোড গুলি থাকবে। হ্যাঁ, অ্যামেচার রেডিওদের জন্য বেশি না, 20-25টার মতো কিউ কোড আছে, বুঝতে ওকে পেরেছেন? ভাইয়া। জি ভাইয়া, কিন্তু আমি পাইনি সে বইটি। ওকে, পেয়ে যাবেন, আজকে পেয়ে যাবেন ভাইয়া। ওকে ভাই, থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ Thank you. হাফেজ। ভাই গুগল ড্রাইভে অলরেডি কিউ কোড মানে ইয়াগুলো আমাদের যে ইউজেবল কিউ কোড আমরা যেগুলো রেগুলার ইউজ করি ওগুলো সব দেওয়া আছে, গুগল ড্রাইভটাতেও সব দেওয়া আছে। তাহলে আশা করছি মোটামুটি আপনাদের যে শিহাব ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। আচ্ছা, কিউ কোড গুলো ডিরেক্টলি মুখস্থ করতে হবে নাকি মনে রাখার জন্য কোনো শর্টেস্ট কোনো ওয়ে আছে? না, মুখস্থই করতে হয়, মানে এটা প্র্যাকটিসের ব্যাপার। আমরা প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে গেছে, আপনাকে এখন মুখস্থই করতে হবে। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। ইখতিয়ার হাসান ভাই। ভাই, আমার সাথে আমার ক্যাম্পাসের অনেকেই হচ্ছে পরীক্ষাতে জয়েন করার জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তো তারা একটা বিষয় জানতে চাইছিল যে কোশ্চেনের প্যাটার্ন কি কোনো সেট হবে নাকি জাস্ট করে সবার সেম কোশ্চেন প্যাটার্ন হবে, বা আগে কি কোশ্চেনের প্যাটার্ন সেট হবে, সেট হয়েছে কিনা। সেট সেট হবে হবে, তাহলে। সেট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। ওকে, তাহলে মোটামুটি ভাবে আমাদের আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা আজকে বইটা নিয়ে একটু ফোকাস করি, বইটা আপনাদেরকে দিয়ে দেই। কালকে আমাদের দুইটা ব্যাচ, ব্যাচ 1 এবং ব্যাচ 2, দুজনের কালকে ক্লোজিং হবে। আশা করি আমরা খুব দ্রুতই আপনাদেরকে বিদায় জানাবো, আমাদের পক্ষ থেকে অফিসিয়ালি বিদায় জানাবো, কিন্তু আনঅফিসিয়ালি আমরা থেকে যাব, হোয়াটসঅ্যাপ গ্রুপটা রয়ে যাবে। সেখানে আপনাদের যে কোনো কোয়ারিজ যা কিছু আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, এবং রিক্যাপ সেশনের পরবর্তীতে আমরা প্রশ্ন এবং এই কোয়েশ্চেন ব্যাংক বের হওয়ার পরে সেটাকে নিয়ে আবারও একটা বসা, সেই ব্যবস্থা আমরা করব। জিহাদ ভাই প্লিজ। হ্যাঁ ভাইয়া, রেকর্ড গুলো কি পাবো জাহিদ ভাই। প্রিভিয়াস ক্লাসের? ভাই আমি ফার্স্টেই বলেছি যে আপনাদের আজকে রেকর্ডিং গুলি দিয়ে দেওয়া হবে। ওকে ভাইয়া, ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। যে ওয়াসিক ভাই। বলছিলাম ভাই, আমাদের
জন্য জেলোতে কথা বলার কোনো সিস্টেম আছে কি? সেটা তো জেলো আপনি কথা বলতেই পারেন। আসলে জেলো হচ্ছে ইটস এ সোশ্যাল মিডিয়া। ওই অথবা অনেকটা হ্যামস্পিয়ার। ওয়াকি টকি একটা ফিল আসে। আই আন্ডারস্ট্যান্ড, বাট আমরা আসলে মানে খুব বেশি একটা ব্যবহার করি না। আমি পার্সোনালি ব্যবহার করি না, বিকজ মানে আমার কাছে কেমন জানি লাগে আর কি কথা বলতে। ওকে, আই আন্ডারস্ট্যান্ড। থ্যাংক ইউ। বাট আপনারা চাইলে নিজেরা ব্যবহার করতে পারেন, প্র্যাকটিস করার জন্য করতেই পারেন, এখানে কোনো বাধা নাই। ওকে, সাইফুল ভাই। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। আমার জি। কোশ্চেন ছিল হচ্ছে ওই ওভারল্যাপ সম্পর্কে যদি একটু বলতেন যে ওভারল্যাপটা হইলে বোঝার ওয়েটা কি? ওভারল্যাপ কখন আপনি বুঝতে পারবেন না, যদি আপনি এবং আরেকজন স্টেশন একই সাথে ট্রান্সমিট করতে থাকেন, আপনি ওভারল্যাপ হয়েছে বুঝতে পারবেন না, বা যে ট্রান্সমিট করতেছে সে বুঝবে না। অপোজিট প্রান্তে যিনি আছেন, মানে যিনি শুনতেছেন দুইজনকে, সে বলতে পারবে যে ওভারল্যাপ হইলো কি হলো না। বুঝতে পেরেছেন? জি ভাইয়া, বুঝতে পেরেছি। ওভারল্যাপ মানে হচ্ছে একজন ট্রান্সমিশন করছে, তার সাথে আরেকজন ট্রান্সমিট শুরু করে দিল। দ্যাটস কল ওভারল্যাপিং। জি, মাসুম আহমেদ। মাসনুন আহমেদ ভাইয়া, প্লিজ আনমিউট করে বল। মাসনুন আহমেদ ভাইয়া, শুনতে পাচ্ছি না। মেবি নট নেট প্রবলেম। আচ্ছা, ওকে, তাহলে আমরা আজকের জন্য শেষ করছি। আপনাদেরকে বইটা দিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কালকে আমরা সকল 2 ব্যাচ একত্রে হয়ে আমরা অফিসিয়ালি শেষ করব। হোপফুলি আমরা, জি, পলাশ ভাইয়া বলেন। জি, শোনাবো ভাইয়া। ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। গতকাল একটা কোশ্চেন করেছিলাম, আপনি বলেছিলেন নেক্সট ক্লাসে অ্যান্সার দেওয়ার জন্য, যে রংপুরে হ্যাম আছেন কিনা, থাকলে তার ইয়েটা। হ্যাঁ, আমি না খুঁজে বের করতে পারি নাই। এই ওকে ওকে, ইটস ওকে। এক মিনিট, এসিপি কি আসো? ডিআরএফ মেবি, আমি ওর নাম মানে কল সাইনটা মেমোরাইজ করতে পারতেছি না। একজন রংপুরে আছে এবং ও মনে হয় রংপুরেই থাকে। আমি এই মুহূর্তে আসলে মানে রিক্যাপ করতে পারতেছি না। মনে হচ্ছে ডিআরএফ হচ্ছে কল সাইন। এসিপি ভালো বলতে পারবে, ও আসলে আমি জেনে আপনাকে জানাই দিব ভাইয়া। থ্যাংক ইউ ভাই। ওকে, তাহলে আমরা বিদায় নিচ্ছি। 73 এভরিওয়ান, হোপ উই উইল সি ইউ টুমরো। এবং কালকে সবার সাথে আবার একবার বসে আমরা পুরোটা একবারে একটা স্লাইডে নিয়ে আসবো, একবারে শেষ করব। থ্যাংক ইউ সো মাচ 73 এভরিওয়ান। ওকে, 73। এসিপি আসো।